আজ আপনি আমাকে ভুল বুঝছেন তো, কিন্তু সত্যিটা একদিন সামনে আসবে, যখন বুঝতে পারবেন যে সবকিছুর পিছনে ওই লোকটার হাত আছে। তখন নিজেকে ক্ষমা করতে পারবেন তো মা? বাপি, প্রিয়ম কি বলে গেল? ও এত কথা বলে গেল, তুমি চুপ করে শুনলে? এত বড় বড় কথা বললো, তুমি কেন প্রতিবাদ করলে না? আরে ওর কথা বাদ দে তো, ওর মাথাটা খারাপ হয়ে গেছে। বৌদি, ও তোমার সাথে টক্কর নিতে চাইছে। সোসাইটিতে যাতে তোমার মাথা হেট হয় তার জন্য কি কি করছে তুমি জানো না। একটা খবর তোমাকে দিই বৌদি। কি? তোমার যে বড় বড় ক্লায়েন্ট আছে, মানে যেখানে তুমি মাল সাপ্লাই করো, তাদের সাথে প্রিয়ম যোগাযোগ করছে। এখন তোমার শোরুম বন্ধ, এই সুযোগে ও ফায়দা তুলে নিচ্ছে। তুমি কিচ্ছু বুঝতে পারছো না বৌদি। তাহলে এখন কি হবে? উপায় একটা আছে, এই শাড়ি বাজার থেকে প্রিয়মকে সরিয়ে দিতে হবে। বাপি, কিন্তু সেটা কি করে সম্ভব? কেন? তুমি আহত বাঘ জঙ্গলে দেখোনি? তোমার পোষা একটা বাঘ এখন কিন্তু আহত। তুমি কার কথা বলছো? বিপিন, বিপিন। বিপিন সাধুকা। না না বাপি, কখনো না। তুমি কিন্তু এসব করবে না। যতই হোক প্রিয়ম কিন্তু এবারই বউ। এই তুই চুপ কর। বাড়ির বউ আমাদের সর্বশান্ত করে দিচ্ছে। বাড়ির বউ লক্ষ্মী হয়। ও যদি লক্ষ্মী হতো তাহলে আমাদের সর্বশান্ত করে বাইরে গিয়ে ব্যবসা করতো না। বাড়ির বউ, ও যদি লক্ষ্মী হতো তাহলে আমাদের সর্বশান্ত করে বাইরে গিয়ে ব্যবসা করতো না। মাম্মি, প্লিজ মাম্মি কেঁদো না, প্লিজ কেঁদো না। দেখো সব ঠিক হয়ে যাবে, সব কিছু ঠিক হয়ে যাবে। কেঁদো না মাম্মি, কেঁদো না। কাঁদবো না তো কি করব? আমার ছেলে শাড়ি চাইছে ফুলসজ্জা করার জন্য। সেই মেয়েটার সাথে যে মেয়েটা প্রথমে আমার শোরুম পোড়ালো, আমার সমস্ত শোরুম বন্ধ, আর এখন আমার ক্লায়েন্টদেরকে কনভিন্স করে ওর নিজের ব্যবসা বাড়াচ্ছে। আমার সর্বনাশ হচ্ছে, আর ওর পৌষ মাস হবে। এটা আমি কখনো মেনে নেব না, কখনো না। বৌদি, এই যে বৌদি, তোমাকে আর কোনো চিন্তা করতে হবে না। সব আয়োজন আমি করে ফেলেছি। আমি ইভেন্টের লোকদের সাথে কথা বলে নিয়েছি, আমি ব্যাংকুয়েটে কথা বলে নিয়েছি, ইনফ্যাক্ট যে ফাইনাল লিস্ট, গেস্ট লিস্ট, সেটাও করে নিয়েছি। শুধু খাবারের ব্যাপারটা, কেটারিংটা আমি নিজে দায়িত্ব নিয়েছি। হ্যাঁ, কারণ ফুড ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর খাবারটা যাতে আমাদের সবার কি হয়েছে তোমরা এরকম চুপ করে আছো কেন? এনি প্রবলেম? ইনফ্যাক্ট আমি যখন আসছিলাম সুভাষ দাও দেখলাম তড়ি ঘড়ি বেরিয়ে গেল। আরে আমার নতুন কোনো সমস্যা হয়েছে নাকি? আরে দেখো বৌদি, তুমি কাঁদছো কেন? অনেক জ্বালায় কাঁদছে। জ্বালায় কাঁদছে মানে? মামনিকে বড্ড কষ্ট দিয়েছে সংকল্প আর প্রিয়। কষ্ট মানে? এই ওরা আবার কিছু করেছে নাকি? তোমরা অনেক বড়, আমার গুরুজন। আমি জানি না তোমাদের সামনে এটা আমার বলা উচিত হচ্ছে কিনা।
আরে বাবা বল না, বল। ভাইয়া ভাইয়া মামির থেকে ফুলসজ্জার শাড়িটা চেয়েছে। না, এক মিনিট। ফুলসজ্জার শাড়ি চেয়েছে মানে কোন ফুলসজ্জার শাড়ি? আমি তো কিছুই বুঝতে পারছি না। ভাইয়ার বিয়ের সময় যেই শাড়িটা মামি ঝিলমের জন্য কিনেছিল, তার মধ্যে যেটা ফুলসজ্জার শাড়ি, সেইটা ভাইয়া আজকে নিজে এসে চেয়েছে। কেন? প্রিয়মকে পড়াবে। একটা ভালো দিন দেখে নাকি ওরা ফুলসজ্জার অনুষ্ঠান পালন করবে। তাহলে আজ মল্লিনাথ ব্যানার্জিকেও এই ফুটপাতে নামতে হলো। তার নাত বউয়ের এই ফুটপাতের দোকান, যেখানে সে হকারদের মতো শাড়ি বিক্রি করে, সেখানে আপনাকে নামিয়ে আনলো। বাবা, আমার বালিগঞ্জের শোরুম যখন পুরো ছাই হয়ে গেল, তখন তো একবারও আপনাকে দেখিনি সেখানে যেতে। আমার চোখের জল মোছাতে আমি তো আপনাকে একবারও দেখিনি। চুপ করে আছেন কেন বাবা? বলুন, বলুন না বাবা, আমি কি পাপ করেছি? আমার কোন অপরাধের আপনি শোধ নিচ্ছেন? আমি কি অন্যায় করেছি বাবা? আমি কি অন্যায় করেছি? অন্যায় তো করেছো তুমি, অন্যায় করেছো। নারী হয়ে আরেকজন নারীর ক্ষতি করছো তুমি। আমি জানি না কতজন শাশুড়ি একজন পুত্রবধূর উন্নতি মেনে নিতে পারে। একজন মা তো পারে। মা হয়ে একবার যাও না মেয়েটার কাছে। আমি জানি তুমি পারবে। সংসারটাকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে তুমি তুমি ঠিক সকলের সঙ্গে মেতে উঠতে পারবে মা। আমার বিশ্বাস তুমি পারবে। আমি জানি তুমি পারবে। জীবনেও না। জীবনেও নয়। আমার ছেলেকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। আমার শ্বশুর মশাইকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। আমার বালিগাছের শোরুম পুড়িয়ে দিয়েছে। থানা, প্রেস সব জায়গায় আমায় নিয়ে গেছে। আমার সব গেছে। আমার মান সম্মান সব গেছে বাবা। কিন্তু আমার কামালপুরের বাজার তোমাকে আমি কেড়ে নিতে দেব না। কামালপুরের শাড়ির বাজার আমার দখলে ছিল, আমার দখলে থাকবেও। কথাটা যেন মাথায় থাকে। এক্সকিউজ মি ম্যাডাম, সংকল্প। হ্যাঁ হ্যাঁ, আমি আপনাকেই বলছি, আপনি ভুল করছেন। এই যে এই ঘটনাগুলো, এগুলোর জন্য কোনোভাবে প্রিয়ম দায়ী নয়, আর না আপনি দায়ী। সমস্ত ঘটনার পেছনে একটা অন্য মস্তিষ্ক কাজ করছে, আর সেই লোকটাই আসল অপরাধী। যেদিন আমি আপনার সামনে সেই লোকটাকে ধরে নিয়ে আসবো, তখন আপনার লজ্জা লাগবে। লজ্জা হবে আপনার অনুশোচনা হবে। চুপ কর, চুপ কর। তুই অনুশোচনা তোর হবে। তুই তোর মায়ের হাত ছেড়ে তোর বউয়ের হাত ধরেছিস। অনুশোচনা তো একদিন তোর হবে। বৌমা, একবার ওই মেয়েটার কাছে যাও না। ও
ওর হাতে একটা শাড়ি তুলে দাও না। দেখো, সকলে মিলে যদি একসঙ্গে কাজ করি তাহলে তাহলে সব ঠিক হয়ে যাবে। না বাবা, প্রিয়ম আর আমার মাঝখানে এক মস্ত দূরত্ব তৈরি হয়ে গেছে। এই ব্যানার্জি পরিবারে হয় ও থাকবে, নয় আমি। এই ব্যানার্জি পরিবারে হয় ও থাকবে, নয় আমি। বড় উদ্ধত আমার পুত্র, বড় উদ্ধত। আপনাকে তো ঠিক চিনলাম না। পেপেন সাধুকে আমার নাম ঠিক। আমি যার নুনঠ খাই তার গুণ্ঠ গায়, যে তার গুণ্ঠ গায় না তাকে ধরে আমি ছেড়ে দিই। টিভিতে আমার নাম দেখাইছে, আমাকে দেখাইছে ওই বৌমার জন্য। বৌমা তো আমাকে কাটারি দিয়ে মেরে দিয়েছিল, প্রাণে মেরে দিয়েছিল। আমার কপালটা ভালো, আমার গ্রহটা ভালো, তাই আমি বেঁচে গিয়েছি। কাটারিটা হাত ধুয়ে লাগলো, কিন্তু ঋণটা রয়ে গিয়েছে। ঋণটা চুকান দিতে হবে। ঋণ? কিসের ঋণ? রক্তের ঋণ কখনো ফেলে রাখতে নাই, শোধ করে দিতে হয়। বৌমা শোধ করে দিতে হবে। বাড়ির বাইরে লোক কিচেনে ঢোকে না বিপিন, এই কথাটা তোমার জানা উচিত। আমাকে আপনি চেনেন না, কলারটা ছাড়েন নেন কলারটা। আমি যার নোট খাই তার কোনট খাই, যে তার কোনট খায় না আমি তাকে ধরে ছেড়ে দিই। আর আমি তোমার মতো খুনিকে এনকাউন্টার করি। পুলিশ বাবু একদম চোখ রাঙাবে না, একদম চোখ রাঙিয়ে কথা বলবে না। সোজা থানায় তুলে নিয়ে গিয়ে এমন হাল করব না, তখন বুঝতে পারবে। হাল তো আমিও করতে পারি, বিপিন পারে। কিন্তু মা জননীর নুন ঠকেছি, তার কোনটা তো আমাকে খাইতেই হবে। সেই জন্য আপনি এখন এখানে দাঁড়িয়ে আছেন। তোমার কি হবে বৌমা? সিঁথিতে সিঁদুরটো দিয়ে পায়ে আলতাটো পরে খাটি
কি হাই উঠবে? এই বিপিন, এই চোখ রাঙায় না, চোখ রাঙায় না। আমি পুলিশ পুলিশ কাউকে ডরাই না। বিপিন সাধুকা খুব খারাপ লোক আছে, ডরায়। ডর পেয়েছে, ডর পেয়েছে, ভয় পেয়েছে, ভয় পেয়েছে, ভয় পেয়েছে। না 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 না, ভয় পাওয়ার কিছু নেই। আপনাদের লুণ্ঠো আমি খেয়েছি, আপনাদের কুণ্ঠ আমাকে গাইতেই হবে। শুধু ওই বৌমা মাকে আমি ছাড়বে ক্লাই। আচ্ছা বলছি, চাটি পান্তা হবে? ওই বড় খিদে পেয়েছে, ওই পান্তা না লঙ্কা আর পেঁয়াজ দিয়ে মেখে খেয়ে নেবো, খুব খিদে পেয়েছে। একটু ব্যবস্থা করেন তো। হ্যাঁ, আমি পান্তা আর ভাতটা খেয়ে নি। হ্যাঁ খেয়ে নি। লিয়াসান লিয়াসান। এই তুমি এখানে বসছো কেন? হ্যাঁ, এটা না ভদ্রলোকের বাড়ি, এটা ড্রয়িং রুম। বেরিয়ে যান এখান থেকে, বেরিয়ে যান। দুটো খেতে দিন গো। হ্যাঁ বড্ড খিদে পেয়েছে। ও মা জননী, দুটো খেতে দিবেন না? হ্যাঁ, আমি তোমাকে বিয়ে করবই ঐশানী। জীবনেও না, বললাম না। আপনার এই বিয়ের প্রস্তাবের মধ্যে না আছে কোনো ভালোবাসা, না আছে কোনো শ্রদ্ধা, শুধুমাত্র আছে একটা ডিল। যেটা আপনার সাথে শালুঙ্কারা ব্যানার্জির হয়েছিল। ইয়েস, একটা ডিল। মিস্টার ডিকসন, আমি প্রিয়ম কিংবা ঝিলাম, আমরা কিন্তু কেউ পাপেট নই। আমরা কেউ আপনাদের পুতুল নই যে আপনারা নাচাবেন আর আমরা নাচবো। কেউ নাচবে না। আপনারা সবাই মিলে এই চা খান তো। আর আপনি এখানে শান্ত হয়ে বসুন তো, আর এই বিয়েতে রাজি হয়ে যান। এই বাড়ি থেকে আমাকে বের করার ক্ষমতা না আছে রিক সেনের, না আছে ঋদ্ধিমা সেনের, না আছে শালঙ্কারা ব্যানার্জির। প্রিয়ম, বাইরের লোকের সামনে ভদ্রভাবে কথা বলো। ঠিক তাই, ওর জিভ বড্ড বেড়েছে। যা পাচ্ছ তাই বলে দিচ্ছ। কেন? আমি ভুল তো কিছু বলিনি, আমি কিচ্ছু ভুল বলিনি। এবারের দোতলার কোণের বেডরুমটা, ওটা আমার জন্যই বরাদ্দ আছে। ওই ঘরটায় আমিই থাকবো, ওই লোকটার সাথে, আমার স্বামীর সাথে। ওই যে। হ্যালো এভরিওয়ান। আরে আপনারা আপনারা এখনো কিছু খাননি? চা খান না, বসুন না। আর পিসিমণি, তুমি একদম চিন্তা করো না। এই একটা রিকশন কেন, 1000টা রিকশন, 1000টা শালঙ্কারা ব্যানার্জি আসলেও আমাকে আর আমার স্ত্রীকে এই বাড়ি থেকে কিছুতেই বের করতে পারবে না। অ্যান্ড ইউ নো, আমি তো কদিন ধরে একটা ভালো ডেট খুঁজছি আমাদের ফুলসজ্জার জন্য। আমাদের তো ফুলসজ্জাটা বাকি, তাই ভাবছিলাম ওই একই দিনে উৎসব করে আমাদের ফুলসজ্জার আয়োজন করব। আর সেটা তো রিকশনের ফুলসজ্জা রাতে করলেই বেটার হয়, শুভ মুহূর্তও থাকবে। আমাদের তাতে কোনো আপত্তি নেই। ব্যাস, তাহলে তো আর কোনো কথাই নেই। বৌদিমণি, এই যে মিষ্টি। তাহলে মিষ্টি মুখ করা যাক।
বিয়েটা তাহলে পাকা করছি। আমি ওনাকে বিয়ে করব না প্রিয়ম। আমি কোনো প্রোডাক্ট নই যে আমাকে বিনিময় করা হবে। আমি এই লোকটাকে বিয়ে করব না। আমিও তো কোনো প্রজেক্ট নই, নিশ্চিন্তে থাকতে পারেন, কোনো বিনিময় হবে না। আমি এই লোকটাকে ঘেন্না করি প্রিয়ম। ঐশানী শোনো, ঐশানী শোনো। হাতটা ছাড়ুন। বলেছিলাম না, ব্যানার্জি পরিবারের মেয়েদের হাত ধরার জন্য যোগ্যতা লাগে। কোনো দালালের সেই যোগ্যতা নেই। ডোন্ট টক রাবিশ। দালাল? কাকে দালাল বলছো তুমি? একসময় তো এই দালালটাকেই একদিন ভালোবেসেছিলে তুমি। হ্যাঁ, বেশিছিলাম। তখন সে শাড়ির দালাল ছিল, আর এখন সে মানুষের দালাল হয়ে গেছে। এখন সে মানুষের দালালি করে, মানুষের ফিলিংসের দালালি করে, অনুভূতির দালালি করে, মানুষের সম্পর্কের দালালি করে। যে মানুষের অনুভূতি নিয়ে দালালি করে, তার ফিলিংস নিয়ে দালালি করে, সম্পর্ক নিয়ে দালালি করে, তাকে বিয়ে করার বিন্দুমাত্র ইচ্ছা আমার নেই। আমাকে তো এক্ষুনি স্বয়ং কমিশনার সাহেব ডেকে পাঠিয়েছে, আমাকে তো এক্ষুনি যেতে হবে। ইটস মাই ডিউটি। আমাকেও যেতে হবে, সঠিক সময়ে কাস্টমারদের সার্ভিস দেওয়া, এটাও তো আমার ডিউটি। কিন্তু প্রিয়ম, তুমি একা এইভাবে কামালপুরে যেও না, আমাকে তো আমার চাকরির খাতিরে যেতেই হবে। আমাকেও আমার ব্যবসার খাতিরে যেতে হবে। প্রিয়ম, আমাকে বোঝার চেষ্টা করো। আপনি আমাকে একটু বোঝার চেষ্টা করুন। প্রিয়ম, তুমি ওখানে গেলে বিপদে পড়ে যেতে পারো। উপায় নেই, আমাকে সব বিপদের মুখোমুখি হতে হবে, যেতে আমাকে হবে। প্রিয়ম প্লিজ, একটা দিন। একটা দিনও না, কালকেই বোধহয় ওরা কার্গো করবে। আপনি বুঝতে পারছেন না, শাড়িগুলো ঠিক সময় ডেলিভারি না দিতে পারলে মান সম্মান চলে যাবে। সবার উপরে যাবে সংকল্প স্টোরসের নাম, সেটা আমি কিছুতেই হতে দিতে পারি না। আপনি বরং আপনার কাজে কমিশনারের কাছে যান, আমি কামালপুর যাচ্ছি। প্রিয়ম, হ্যালো। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, আমি এক্ষুনি আসছি। রাইট স্যার। নিজেকে রক্ষা করো, একটা দিনের জন্য, কিংবা কয়েকটা ঘন্টার জন্য। আমি যাওয়ার সময় লোকাল থানায় বলে যাচ্ছি, ফোর্স অ্যারেঞ্জমেন্ট করে রাখতে বলছি। আমার কোনো ফোর্সের দরকার নেই। মহাভারতে যারা সংসদক বাহিনী নিয়েছিল তারা কিন্তু হেরেছিল, আর যারা শ্রীকৃষ্ণকে পেয়েছিলেন তারা জিতেছিলেন। আমি শুধু আমার এই কৃষ্ণকে পেতে চাই, একা, নিরস্ত্র। তাহলেই আমি জিতে যাব। আমি আপনাকে ভালোবাসি।
হ্যালো, তুমি ঠিক আছো তো? হ্যাঁ আমি ঠিক আছি। প্রিয়ম এসেছে? না, এখনো আসেনি, তবে ও আসবে আমি ঠিক জানি। সব শাড়ি রেডি হয়েছে? এখানে সব ঠিক আছে, কাজ চলছে, কিন্তু একটাই বিপদ। কি? বিপিন সাধুকা এখানে ঘোরাফেরা করছে। ফোন ঢুকলে কি হবে কে জানে। তুমি চিন্তা করো না, আমি তোমার ধারে কাছেই আছি, তুমি একদম চিন্তা করো না। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। हाथ चलाओ चलाओ, तो आस्ते आस्ते कुछ करा। कार बाड़ी पाओ तुम्हें कार साथे कथा बोलছো? कार बाड़ी पाओ। দেখে তুমি কার সাথে কথা বলছো? কার বাড়ির বউ তুমি? বিপিন দাদা, বিপিন দাদা, বিপিন দাদা, ওই চার মাথার মোড়ে গাড়ি ঢুকে গেছে। চার মাথা? কার গাড়ি? প্রিয়ম মেম সাহেব। सारी डिलीवरी तो लेवे बउमा। হাতে কাটারের কোপ মেরেছিল, এখন বউমাকে ধরে আমি চিরতবা। যতক্ষণ না পর্যন্ত সুপর্ণা হাজতের বাইরে আসছে ততক্ষণ পর্যন্ত আমার একটাও শোরুম ওপেন হবার কোনো সম্ভাবনা নেই। আমি আমার স্টাফদেরকে অনেক বুঝিয়েছি, কিন্তু কেউ শোনেনি। তো উই ওয়ান্ট সুপর্ণা, রাইট? আর বাকি কথা আমাদের লয়ার বুঝিয়ে দেবে। চলো বৌদি। সুপর্ণা জেল থেকে বেরোলে কিন্তু কেঁচো খুঁড়তে কেউটে বেরোবে। কিরকম? যে কথা আমি আপনাদের এতদিন বলিনি, সেই কথা এখন আপনাদের জানানো দরকার। বালিগঞ্জ শোরুমের আগুন লাগা রাতে মিতা মুখার্জি এবং মিস্টার সুভাষ ব্যানার্জি সুপর্ণাকে বহুবার ফোন করেছিল। মিথ্যে কথা, মিথ্যে কথা বলছো, মিথ্যে কথা। আমি সুপর্ণার কল লিস্ট চেক করে তবে এই কথাটা বলছি। সেটা একটা সলিড এভিডেন্স যেটা আমার কাছে আছে। আর একটা কথা, সারা রাত মিস্টার সুভাষ ব্যানার্জি সুপর্ণার সাথে ফোনে কথা বলেছিলেন। কি বলছেন কি? হ্যাঁ, মিথ্যে কথা, মিথ্যে কথা বলছে ও। ও কেসটাকে নিজের মতো করে সাজানোর চেষ্টা করছে, জাস্ট প্রিয়মকে সেভ করার জন্য, বাঁচানোর জন্য। ও একটা অ্যালিবাই তৈরি করছে জাস্ট প্রিয়মের হয়ে। সংকল্প, তুই কিন্তু তোর লিমিটটা ক্রস করে যাচ্ছিস, জাস্ট ক্রস করে যাচ্ছিস। এটা থানা, একদম চিৎকার করবেন না। ম্যাডাম মিতা মুখার্জি, বিহেভ ইয়োরসেলফ। নইলে কি করবি? ওকে অ্যারেস্ট করবি? ওকেও হাজতবাস করাবি? বল বল, কি চাস? আর কি বাকি আছে? নাকি নিজের মাকে অ্যারেস্ট করবি, হাজতবাস করাবি আমাকে, তাই তো? বল বল, কি চাস? মম প্লিজ, মম প্লিজ, প্লিজ কুল। মম, ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো। তোমাকে তো আমি একটা কথা বলি, কাকাই সেদিনকে আমাকে বলেছিল ওই অগ্নিকাণ্ডের সময় উনি এক আই স্পেশালিস্টের কাছে গিয়েছিল। সেই আই স্পেশালিস্টকে আমি থানায় ডেকে তার জবানবন্দি নিই। দাঁড়াও, এই দেখো, কাকাই আমাকে একটা নকল প্রেসক্রিপশন দিয়ে গেছিল, যেটা কিনা ওই ডক্টর কখনোই প্রেসক্রাইব করেননি। আমি তোর একটাও কথা বিশ্বাস করি না, আমি তোর একটাও কথা বিশ্বাস করি না। মিস্টার দত্ত। ইয়েস ম্যাডাম। আমি আগামী 3 দিনের মধ্যে সুপর্ণাকে জেলের বাইরে দেখতে চাই।
অ্যাজ সুন অ্যাজ পসিবল আমি আমার শোরুমের দরজা খুলতে চাই, নইলে এই গেমটা আমি হেরে যাব, কিংবা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াক ওভার দিতে হবে ওই গরিব ঘরের মেয়েটাকে যে আমার ছেলেকে বশ করেছে। চলো মিতা। মম মম স্যার 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 এইটা আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। একটা কপি আমার রিসিভ করে দিয়ে দেবেন স্যার? হ্যাঁ দেব। হ্যালো, শিওর। সুপর্ণাকে রিলিজ করার ব্যাপারে তো দেখছি আপনারা অনেক দূর এগিয়ে গেছেন। তাছাড়া কি, এই আদালত চত্বরে চুল পাকিয়ে ফেললাম স্যার, এইটুকু কাজ এগিয়ে রাখবো না? একটা কপি রিসিভ করে দিয়ে দেবেন স্যার? হ্যাঁ, ওখানে ঘোষবাবু আছে, ওনার থেকে নিয়ে নিন। আচ্ছা। এই সব কিছুর পেছনে কাকাই আছে, পেছন থেকে কাকাই খেলছে। আমি চাইছিলাম না যে পরিবারের কেচ্ছা বাইরে আসুক। আনফরচুনেটলি সুভাষ ব্যানার্জি, তোমাকে অ্যারেস্ট করতে হবে, কোর্টে তোমাকে তুলতেই হবে। প্রিয়মকে বাঁচানোর এটাই শেষ পথ। হে ঈশ্বর, তুমি আমাকে শক্তি দাও, আমি যেন আমার স্ত্রীকে রক্ষা করতে পারি, আর আসল অপরাধীকে যেন শাস্তি দিতে পারি। প্রত্যেকটা অপরাধী যেন শাস্তি পায়। আমার মম আর প্রিয়মের মধ্যে ভুল বোঝাবুঝি যেন দূর হয়, আমাদের সংসারটা যেন আবার আগের মতো সোনার সংসার হয়, আগের মতো। তুমি কারোর সাথে কথা বলবে না মা, তাহলে তুই বল ছেলেটাকে। উত্তর দে, উত্তর দে। কেন মরে গেলি তুই? ও ঠাকুর, এসব দেখার আগে আমি কেন মরে গেলাম না? এসব দেখার আগে আমার মৃত্যু হলো। সংকল্প, তুমি কোন জন্মের শোধ নিচ্ছ জানি না। আমার স্বামীর কাছে তোমার তো একটা গুলির ঋণ রয়ে গেছে, আর আজ আমার মাকে ঠিকানা দিয়ে এখানে পাঠিয়েছ শুধু আমাকে সমাজের কাছে ছোট করার জন্য। কিন্তু আমি মরে গেলেও আমার স্বামীর নাম জানবো না। আমি জানি তোমার মতলব আমার স্বামীকে খুঁজে বের করা, তারপর তাকে অ্যারেস্ট করা, কিন্তু আমি তা হতে দেব না। মরে গেলেও আমার স্বামীর নাম মুখে আনবো না, কোনোদিন ওকে আমি পুলিশের হাতে তুলে দেব না, কোনোদিন না। এটা কি? সোনার নেকলেস। ধর ধর ধর। টাটা। আরে এত সংকট কিসে? ধর 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 ধর। কিন্তু এটা তো আমার শাশুড়ি মার প্রাপ্য, আমি কেন পাবো? আরে তোর শাশুড়ি মাকে আমি গয়নায় ভরিয়ে দিয়েছি। এই গয়নাটা আমি রেখেছিলাম আমার দাদু ভাইয়ের বউয়ের জন্য। তোর সঙ্গে যখন দাদু ভাইয়ের বিয়ে হয়েই গেছে, এই নেকলেসটা তোর। আসলে বিয়ের পর এই অশান্তির মধ্যে না এই নেকলেসটা তোকে দেওয়া হয়। তারপর যখন জানলাম তোদের ফুলসজ্জার অনুষ্ঠান হচ্ছে, এই জন্য ভাবলাম তোর জন্য রাখা উপহার তোর হাতেই দিয়ে দিই। আরে যোগ্য হাতেই তো উপহারটা দিচ্ছি আমি। ধর না, ধর।
ভালোই তো পটাতে পারো। ড্যাডাকে তো ভালোই বশ করে নিয়েছো। নাতনি যখন বশ করলো না, তখন ভাবলাম যে একটু লুকিয়ে লুকিয়ে নাত বউয়ের সঙ্গে প্রেম করি। ড্যাডা, ওই গয়নাটা তো আমার প্রাপ্য ছিল, তুমি আমাকে কেন দিলে না? তুমি নেবে সঞ্চিতা? না 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 না, এটা তোমার কাছেই থাক। তুমি এবারে গৃহলক্ষ্মী, এটা তোমার কাছেই থাকবে। তাহলে আমি কি বাবা? আপনি তো এতদিন আমাকে গৃহলক্ষ্মী উপমাটা দিতেন। আপনি বলতেন আমি আপনার ঘরের লক্ষ্মী, আমার পয়ে এ বাড়ির আয় বেড়েছে। তাহলে আজকে আপনি আপনার লক্ষ্মী পাল্টে ফেললেন? বৌমা, তোমার সন্তান যাকে বিয়ে করেছে, তোমার সন্তান যার সঙ্গে সংসার করছে, আমি নেকলেসটা তাকেই দিয়েছি। আমার যা কিছু, তোমার যা কিছু, সবই তো ও। তার এই নিয়ে আর কথা হচ্ছে কেন? ও আমার কেউ নয়, কিচ্ছু নয়। ওর জায়গায় যদি ঝিলাম আজ এ বাড়িতে আসতো, তাহলে আমার সমস্ত কিছু ওকে উজাড় করে দিতাম বাবা, আমার সমস্ত কিছু। আমি নিজে ঝিলামকে পছন্দ করেছিলাম। আর থাক থাক থাক, এসব কথাবার্তা তুলে আর গৃহযুদ্ধ বাড়িও না। এটা আমার স্ত্রীর গয়না, আমার মনে হয়েছে এটা উপযুক্ত হাতে পড়া দরকার, তাই আমি এটা উপযুক্ত হাতেই দিয়েছি। আশা করি এই ব্যাপারে তোমাকে আমার কোনো কৈফিয়ত দিতে হবে না। আপনি কিন্তু একচোখামি করছেন বাবা। তুমি যদি একচোখামি না করতে, তাহলে আমায় এসব করতে হতো না। তুমি যদি এই মেয়েটাকে সংসারে অ্যাকসেপ্ট করতে, তাহলে এসব আমায় করতে হতো না। তাহলে এই গয়নাটা তোমার হাত থেকে আজ ওর হাতে যেত। এইটুকু সাংসারিক বুদ্ধি তোমার থাকার দরকার বলে আমি মনে করি। কাকে গয়না দিচ্ছ? এই বাজার এখন আমার, আপনার আর নেই। এই বাজার আমার, আপনার আর নেই। এই বৌমা, এই কামালপুর আমার কথা চলে। আমার অনুমতি ছাড়া একটা পাতা পর্যন্ত নড়ে না। তোমার জন্য নয়, তুমি আমাকে চেনো না বৌমা। এই গ্রামের প্রত্যেকটা রাস্তায় রাস্তায়, প্রত্যেকটা মোড়ে পুলিশ কড়া নজর দিচ্ছে, কড়া পাহারা দিচ্ছে। একটু বাড়াবাড়ি দেখলে না তোমাকে গ্রেফতার করা হবে। কথাটা মাথায় রেখো বিপিন সাবুকা। বেশ, চম্পা দিদিমণি, ওদের বলো আমি দ্বিগুণ টাকা দেব। আমার এক্সপোর্টটা আমার লাভের চাইতেও বেশি প্রেস্টিজের বিষয়। কোন এক্সপোর্ট অর্ডার? সেটা জেনে তুমি কি করবে? আমি জানি মিস্টার বাজাজের মাধ্যমে আপনি যে অর্ডারটা পাবেন ভাবছেন, ওই অর্ডারটা আমি ডেলিভারি দেব। মা, মা, আমি এই অর্ডারটা ডেলিভারি দেব। না, ওই অর্ডারটা আমি ডেলিভারি দেব। দরকার হলে আমি কম দামে আমার শাড়ি ছাড়বো। এই অর্ডারটা আমার চাই, কারণ এটা আমার অস্তিত্বের লড়াই, আর এটা আমার প্রমাণ করার লড়াই। চলুন। কিরকম চেনা চেনা লাগছে আমার, চেনা চেনা লাগছে না?
মনে হচ্ছে তুই বদলে গেছিস, ক্রিকেটই হয়ে গেছিস। চম্পা, রং বাতলাস না, রং বাতলাস না। সিলাই দিদিমণির যে অর্ডারটা আছে ওই অর্ডারটা সাপ্লাই কর। হ্যাঁ, তার জন্য যদি বেশি টাকা লাগে সেটা সিলাই দিদিমণি দেবে। আর এটা সিলাই দিদিমণির সম্মানের ব্যাপার। সিলাই দিদিমণির নুনটো আমি খেয়েছি, তার পুনটো তো আমি গাইবই। যে তার পুনটো গাইবে না তাকে ধরে আমি ছেড়ে দেবো। আমি সাদা শাড়ি পরে থাকতে পারবো না। আমি এভাবে থাকতে পারবো না। তুমি কেন বুঝতে পারছো না? তুমি জীবিত আছো, আমার বুকের ভেতরটা কেমন করছে, আমার বড় কষ্ট হচ্ছে। তুমি কেন বুঝতে পারছো না? আমি এই শাড়ি পরে থাকতে পারবো না। তোমাকে পারতে হবে ছিলাম। এখন সবাই যদি জানতে পারে যে আমি বেঁচে আছি তাহলে পুলিশ আমাকে ঠিক খুঁজে বের করে অ্যারেস্ট করে নেবে। তুমি কেন বুঝতে পারছো না ছিলাম? আমি নিজেকে প্রমাণ করতে পারবো না। প্লিজ ছিলাম, প্লিজ একটু বোঝার চেষ্টা করো প্লিজ। কিন্তু আমার মা ঘরে বসে বসে খারাপ খারাপ কথা বলছে। দুদিন পরে এই সমাজ খারাপ খারাপ কথা বলবে। আমার নিজের মা আমাকে জিজ্ঞেস করছে আমি ফ্ল্যাট কোথা থেকে পেলাম, আমি গাড়ি কোথা থেকে পেলাম, আমি এত টাকা কোথা থেকে পাচ্ছি। আমার মায়ের কষ্টটাও আমি বুঝতে পারি। মাকে অনেক কথা শুনতে হচ্ছে পরিবার থেকে। আমার উপর তো বিশ্বাসটাই চলে গেল। বলো, আমি আমার পরিবারের অহংকার ছিলাম। সেই আমি আজ কোথায় এসে দাঁড়ালাম। তরুণ, তুমি আমার সবকিছু ফিরিয়ে দাও। তরুণ, তুমি তাড়াতাড়ি নিজেকে নিরপরাধ প্রমাণ করো। তুমি আমাকে আর এই পোশাক পরিয়ে রেখো না প্লিজ। তরুণ, আমি আর বইতে পারছি না। আমি এই পোশাকের ভার আর বইতে পারছি না। তরুণ, পারছি না, আমি আর পারছি না। পারতে তোমাকে হবেই ছিলাম, পারতে তোমাকে হবেই। এই নিপুণ, হ্যাঁ বলো। আজ বর্ডারের পাশে মাল আসবে, ঠিক সময় পৌঁছে যাবি আর টাকা বুঝে নিবি। ওকে। হ্যালো, কে বলছেন? আমি কে বলছি? তুমি জানি কি করবে কাশ্মীরা। তোর শাশুড়ি মা ঠিক এইভাবে ব্যবসা শুরু করেছিল। ওর অনেক উঁচু স্বপ্ন ছিল, তা সেই স্বপ্নটা পূর্ণ করতে কি পাগলের মতোই না পরিশ্রম করেছিল। সঙ্গে ছিল আমার ছেলে বিভাস। সেই সেলাই টেক্সটাইল আজ কত উঁচুতে উঠে গেছে। তুই যোগ্য শাশুড়ির যোগ্য বৌমা হয়েছিস। আরে বলছি, এই শোরুমের কি নাম দিয়েছিস? সংকল্প স্টোর্স। হ্যাঁ, এই তো চাই, স্বামীর নামে শোরুম, সংকল্প স্টোর। আমি জানতাম না আমার মেয়ে এতটা নিচে নেমে গেছে। ও শ্বশুর বাড়ির লোকের সাথে অ্যাডজাস্ট করে চলতে পারছে না, আর সে শ্বশুর বাড়ির লোকেদের সাথে অ্যাডজাস্ট করে থাকতেও পারে না। আর হ্যাঁ, তোর শাশুড়ি মাকে ফোন করে জানতে পারলাম তোর কর্মকাণ্ডের কথা। মা, তুই শ্বশুর বাড়িতে এইসব কাণ্ড ঘটাচ্ছিস? হ্যাঁ,
আমি তোকে এই শিক্ষা দিয়েছি বল? আমি তোর বাবা, আমরা কি তোকে এই শিক্ষা দিয়েছি? বল, চুপ করে আছিস কেন? মুখ করে বল, কথার উত্তর দে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি এইভাবে কথা বলছেন কেন? আমার সামনে দাঁড়িয়ে আমার নাত বউর সঙ্গে এইভাবে আপনি কথা বলতে পারেন না। পারি, 100 বার বলতে পারি। আমি ওর মা। সে ঠিক আছে, কিন্তু এটা ওর শ্বশুর বাড়ি, এটা ওর সংসার, ও এখানে সংসার করে। আর এই দেখুন পরিবারের সকল এখানে দাঁড়িয়ে আছে। তাতে কি হয়েছে? তা বলে কি আমি অন্যায়কে অন্যায় বলবো না? তো লজ্জা করে না? শিলাই টেক্সটাইল কোম্পানির মালকিনের বাড়িতে আছিস তুই, ওদের এত বড় কোম্পানি, তার উপর তুই আবার একটা নতুন কোম্পানি খোলার চেষ্টা করছিস। তুই ভুল করছিস, বন্ধ করে সব। হ্যাঁ, তুই কি বলছো সব? উনি ভুল তো কিছু বলেননি। আমি নিজে বৌদিকে বলেছিলাম যে বৌদি, আমরা সবাই মিলেমিশে ব্যবসা করতেই পারি। হঠাৎ সংকল্প স্টোরসের কি দরকার ছিল? তোমার শাশুড়ি মা নিজে তার শোরুমে তোমাকে নিয়ে গেছিল। উনি চেয়েছিলেন যে আমাদের ফ্যামিলি বিজনেস সিলাই টেক্সটাইলে তুমি জয়েন করো, কিন্তু তুমি তা না করে আলাদা ব্যবসা শুরু করছো। এত লোভ তোমার! আমাদের সংসারে ভাঙন ধরাচ্ছ। বাবা মা শিক্ষা না দিলে যা হয় আর কি। মাফ করবেন, আমরা ওকে যথেষ্ট ভালো শিক্ষা দিয়েছি। তাহলে আপনার মেয়ে সব কাজ করছে কেন? সেটাই তো বুঝতে পারছি না। এই, তোর মাথাটা কে খেয়েছে বলতো? বল, তোর মাথাটা কে খেয়েছে? চুপ করে থাকিস না, কথা বলছিস না কেন? বল। আপনার ভুল হচ্ছে, আপনার ভুল হচ্ছে। আসলে ওর আলাদা করে ব্যবসা করার একটা কারণ আছে। কারণ যাই হোক বাবা, ও আমাদের বাড়ির বউ, অনেক অন্যায় করেছে, অনেক ভুল করেছে। হ্যাঁ, রাগের বশে করেছে, সবকিছু তো আমরা ক্ষমা করে দিয়েছি। ওর শাশুড়ি মায়ের সাথে দিনের পর দিন অন্যায় করেছে, ঝগড়া করেছে, অশান্তি করেছে, কিন্তু আমার বৌদি ওর সমস্ত অপরাধ ক্ষমা করে দিয়েছে। আচ্ছা, এরকম শাশুড়ি মা কেউ পাবে? আপনি সত্যি ক্ষমা করে দিয়েছেন আমার মেয়েকে? মা, আমি বুঝতে পারছি না। তোমার বোঝার দরকার নেই। আমি আপনার জন্য কফি নিয়ে এসেছি। আরে শুধু কফিতে হবে, মিষ্টির ব্যবস্থা করতে। বাড়িতে বেয়ান এসেছে বলে কথা। যা যা যা, মিষ্টির ব্যবস্থা কর। হ্যাঁ, ঠিক তাই। আরে যা যা, মিষ্টির ব্যবস্থা কর, যা। এই নিন আপনার কফি। আজ দুটো কোম্পানি এক হয়ে যাবে, তাই না প্রিয়ম? কি করে এক হবে? কি বলতে চাইছেন আপনারা? আমি নতুন শোরুম উদ্বোধন করতে যাচ্ছি। তুমি কোনো শোরুম উদ্বোধন করবে না। আপনি কি মনে করেন এই সমস্ত ঘটনার জন্য কে দায়ী? ম্যাডাম বলুন, এই অপরাধের পেছনে কে আছে? ম্যাডাম বলুন। তাহলে প্রিয়ম ব্যানার্জি কি আসল অপরাধী? আচ্ছা ম্যাডাম, আপনি কি মনে করেন এই সমস্ত ঘটনার জন্য কে দায়ী? বিনা দোষে সুবর্ণা শাস্তি আমরা মানছি না, মানবো না, মানছি না, মানবো না। বিনা দোষে সুবর্ণা শাস্তি আমরা মানছি না, মানবো না, মানছি না, মানবো না, মানছি না।
পেলে কি করে? মানে তোমায় বলেছিলাম জামিন নিয়ে বাইরে আসবে না। জামিন নিয়ে বাইরে এলে কেন? তুমি যত জেলে থাকবে তত খেলা জমে উঠবে। তুমি বেরোলে কেন? আমি তো কিছু জানি না, লয়ারটা তুমি ঠিক করেছিলে। আমার লয়ার বলছে ও এই কাজটা করেনি, অন্য কেউ করেছে। সত্যি কথা বলো সুপর্ণা, এটা কার কাজ? জানি না। সত্যি করে বলো কাজটা কি? তোমাকে বললাম আমি কিছু জানি না। পাসা পলট গয়ে। पासा पलट गया। पासा पलट गया है सुभाष बनर्जी। কে তুমি? কি বলতে চাইছো তুমি? ये सुपर्णा को तो जमानत मिल गई। अब सेना टेक्सटाइल का सब शोरूम खुल जाएगा। কে তুমি? কি বলতে চাইছো তুমি? এই মেয়েটাকে? হ্যাঁ, ये ड्रामा करे কোনো লাভ হবে না। তো গवाह चंपा। हाँ, आपका खेल खत्म। अब काउंटडाउन शुरू करो। अब हाथ कड़ी पहनने का समय आ गया है सुभाष बनर्जी। কে তুমি? কি চাও তুমি? আর চম্পা এই হ্যালো। বৌদি, বৌদি সুপর্ণা জামিনে ছাড়া পেয়েছে। বৌদি তুমি খুশি হওনি? হ্যাঁ, আমি খুব খুশি, আমি খুব খুশি হয়েছি। সুপর্ণা ছাড়া পেয়েছে, আমি আই এম সো হ্যাপি। তার মানে আমি আমার সমস্ত শোরুম খুলতে পারবো আবার। সুভাষ, আমি এক্ষুনি শোরুমে যাব, এক্ষুনি আমার শোরুমে যাব। বৌদি, বৌদি শোনো, বৌদি আমার বৌদি। খেলাটা কে খেললো? এই মেয়েটা? এই মেয়েটা কে? এই মেয়েটা, এর পেছনে কেউ আছে, কেউ না কেউ তো আছে যে প্রিয়মকে বাঁচাতে চাইছে। কেউ তো আছে। আনন্দের কি বোঝেন আপনি? আনন্দ উৎসবের কিচ্ছু বোঝেন না। শুধু কতগুলো অকারণ ইগো আছে, দম্ভ আছে, অর্থের দম্ভ আছে, আর সেই দম্ভই আমি খুঁচিয়ে দিতে এসেছি। অর্থের দম্ভ তো থাকবেই, যার যেটা আছে। হ্যাঁ কাকাই, আপনার অর্থ আছে, আপনার দম্ভ আছে, আর আমার গুণ আছে, তাই আমার দম্ভ আছে। চার যেটা নেই। প্রিয়ম, যে
চিৎকার করবেন না। এটা আপনার অফিস নয়, আর আমি আপনার কোনো কর্মচারী নই। আমি এই বাড়ির বউ, শালঙ্কারা ব্যানার্জির পুত্রবধূ। পুত্রবধূ, কোর্টে কেস উঠে গেছে, সুপর্ণা জামিনে ছাড়া পেয়েছে। এইবার তোমার হাজত বাসের পালা। কেউ তোমাকে আর বাঁচাতে পারবে না ম্যাডাম পুত্রবধূ। বৌদি, বৈশালীর কাটতে পেয়ে গেছো, আজ থেকে বিলি করা শুরু করে দাও। বিয়ের আয়োজন শুরু করো। দাদা, নর্থ বেঙ্গলে ইনভিটেশন দিতে কিন্তু ভুলো না। কার্ডটা পাঠিয়ে দিও উমা দেবীর কাছে। হ্যাঁ, সবাইকেই পাঠাবো। আমি কিন্তু নিজে হাতে গেস্ট লিস্ট তৈরি করব। মাম্মি, আমরা কিন্তু তাহলে খুব বড় করে সেলিব্রেট করব। মানে মেহেন্দি, সঙ্গীত, যা যা অনুষ্ঠান আছে সব সেলিব্রেট করব, আর আমরা সবাই মিলে খুব হই হুল্লোড় করব। তা তো হবে, 100 বার হবে। তুমি মাঘ মাস তো পড়ে গেল, সামনে একটা শুভ দিন দেখে বোনের ফুলসজ্জা হবে, তাই বাপের বাড়ি থেকে তত্ত্ব নিয়ে এলাম। তার মানে তুমি কি বলতে চাইছো? কার ফুলসজ্জা? কেন? আপনার পুত্রবধূ, আমার বোন এখনো অসম্পূর্ণা। আমার বোন এখনো স্বামীর ঘর শুরু করেনি। ফুলসজ্জার পর ওর নতুন জীবন শুরু হবে। আমার বোনটা বড্ড ভালোবাসে সংকল্পকে। আর সংকল্প তোমাকে। থাক, আপনি বোধহয় দেখতে পাচ্ছেন না। সংকল্প যদি অন্য কাউকে ভালোবাসতো তাহলে নিজের স্ত্রীকে এভাবে আঁকড়ে ধরত না। আপনি গুরুজন, আপনার থেকেই তো আমরা শিখব। নাইবা শেখালেন এইরকম উচ্ছেদ কথাগুলো। এই দেখুন তত্ত্বের ট্রে, প্রত্যেকটা ট্রে আপনি ভালো করে যাচাই করে নিন, সমস্ত কিছু আছে। আর এই দেখুন আমার বোনের জন্য ভর্তি গয়না। দিদি, এত গয়না! দেখি দেখি দেখি। ও মা, কই ওইটা দেখি। কি সুন্দর গয়নাগুলো। ও বৌদি, বৌদি দেখো দেখো গয়না ডিজাইনগুলো কি সুন্দর, দেখো। দাদা দেখো 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 ডিজাইনগুলো দেখো, কত গয়না দেখো। আই দোয়েল, দেখ 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 কত গয়না, দেখ কি সুন্দর দেখতে ডিজাইনগুলো। হ্যাঁ সত্যি খুব খুব সুন্দর সুন্দর ডিজাইন। দেখো মামুনি, সাধারণ এক সরকারি কর্মচারীর বিধবা মেয়ে এত গয়না পেল কোথা থেকে? বাড়ির রাধুনির শরীর খারাপ, সে কাজে আসেনি। যাও গিয়ে রান্না করো, আমাদের সবার জন্য রান্না করো, রান্না করো, ঘর গোছাও, এটাই তোমার কাজ। আমি তো সেটাই চেয়েছিলাম,
সংসার করতে, ঘর গোছাতে, রান্না বান্না করতে, পরিবারের সকলের সাথে থাকতে, তখন তো আপনারা সেটা করেননি। তখন আপনারা আমার বরের ঘর থেকে অসম্মান করে টেনে হেঁচড়ে বার করে দিয়েছিলেন। দিনের পর দিন আমার রূপ নিয়ে, আমার যোগ্যতাকে নিয়ে অপমান করে গেছে। আর আজ যখন আমি বাড়ির বাইরে পা রাখছি তখন আপনাদের ইগোতে লাগছে। গলা নামিয়ে কথা বলো, অসভ্য অভদ্র মেয়ে। মা, মা প্লিজ, কাকাই যেভাবে আপনার সামনে আমাকে কুৎসিত কথাটা বললো, তারপরও আপনি ওনাকে শাসন না করে আমাকে চুপ করতে বলছেন। হ্যাঁ বলছি, 100 বার বলছি, তুমি বাজাজের অর্ডারটা পাবে না। আর ভুলেও চেষ্টা করো না ওই অর্ডারটা তোমার কুক্ষিগত করার। ওই অর্ডারটা আমি নেবই মা। কিন্তু টাকা কোথায় পাবে প্রিয়ম? কি হলো বলো, এত টাকা তুমি কোথায় পাবে? সে নিয়ে তুমি ভেবো না। যেদিন নেদুদাকে নিয়ে আমার সেলাই মেশিন নিয়ে বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় দাঁড়িয়ে ব্যবসা শুরু করেছিলাম, তখন তো তোমরা কেউ জিজ্ঞাসা করোনি যে কোথা থেকে টাকা পাবে, কি করে ব্যবসা শুরু করবে। তাহলে আজ কেন এই প্রশ্ন করছো যে কে টাকা দেবে? চলি। আপনার মেয়ে বাড়ির চৌকাঠ পেরোচ্ছে, কান খুলে একটা কথা শুনুন। আজ যদি এ বাড়ির চৌকাঠ পেরিয়ে এ বাড়ি থেকেও বের হয়, তাহলে কিন্তু এ বাড়িতে ওকে আমি আর ঢুকতে দেব না। শুনুন, আমার কথা শুনুন, আপনি এত রাগ করবেন না। আমি আপনাকে কথা দিচ্ছি, ওরকম করবেন না। আমার মেয়েকে ফোনটা দিন, আমি ওর সাথে কথা বলছি। হ্যাঁ, কথা বলুন, ওকে বোঝান। আর আপনি বোঝাবার পরও ও যদি এবারে চৌকাঠ পেরিয়ে যায়, বাড়ির বউয়ের লক্ষণ রেখা যদি অতিক্রম করে, তাহলে কিন্তু এ বাড়িতে ওর স্থান হবে না। নে, কথা বলুন। হ্যালো, তুই কি শুরু করেছিস? হ্যাঁ, তোকে কতবার করে বলে এলাম যে আলাদা করে ব্যবসা করবি না। তোরা দুই বোনে মিলে কি শুরু করেছিস বলতো? তোর বাবা জানলে কি হবে? হ্যাঁ, এদিকে একজন বড় ফ্ল্যাট, গাড়ি কে দিচ্ছে কেউ জানে না, বহাল তবিয়াতে আছে সে, লজ্জার চরিত্রের মাথা খেয়ে। আর তুই তোর সংসারে অসভ্যতামি করছিস, শাশুড়ি আর শ্বশুরের সাথে ঝগড়া করছিস, কারোর সাথে তোর সম্পর্ক ঠিক নেই, আলাদা করে ব্যবসা করছিস। কি শুরু করেছিস তুই? তুমি আর বাবা যে শিক্ষায় শিক্ষিত করেছে আমাদের দুই বোনকে, তাতে দিদি না কোনো অন্যায় করতে পারে না আমি পারি। সেই বিশ্বাস রেখো মা। আজ আমি কাজ করছি বলে আমাকে বাঁধতে চাইছে, ঘর সংসার রান্না বান্না করতে বলছে। রাধুনের শরীর খারাপ বলে রাতে রান্নাটা নাকি আমাকে করতে হবে। কই শাশুড়ি মা, একদিন আপনি রান্না করে খাওয়ান না। ঠিক করে কথা বলো, আমি রান্না করব কেন? আমি এই বাড়ির বউ, আমি যদি রান্না করতে পারি তাহলে আপনি রান্না করতে পারবেন না কেন? প্রিয়ম, হ্যাঁ, রান্না করে দেখান না মা, দেখান না ঘর গুছিয়ে একদিন। তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার মাম্মিকে বলছো রান্না করতে? কেন? সব বাড়ির বউ তো রান্না করে, আমার শাশুড়ি মা তো এই বাড়ির বউ, একদিন রান্না করে দেখান না। দেখি কোন সবজিতে কি ফোড়ন দিতে হয় বা কোন রান্নার কি রেসিপি সব ভুলে গেছেন কিনা দেখি। প্রিয়
আজ রান্না করে দেখান মা, আমার থেকেও ভালো রান্না করতে পারেন কিনা দেখি। আমিও দেখি আপনার থেকে ভালো ব্যবসা করতে পারি কিনা। আপনার ফোন। প্রিয়ম শোনো, প্রিয়ম, প্রিয়ম শোনো আমার কথা, তুমি যেও না, আমাকে আটকেও না।